ডেকে উঠল। মা, এতক্ষণ লাগে তোমার চা দিতে? রাশিদা বেগম রাগ দেখিয়ে বলল, এখন তো কাজের মধ্যে, কিভাবে দিয়ে আসবে ওকে চা? সব সময় কাজের মধ্যে এটা ওটা আবদার করে বসে। রাশিদা বেগমের কথা শুনে শারমিন বলল, বড় চাচি, তোমার কষ্ট করতে হবে না, তুমি চা করে দাও, আমি দিয়ে আসছি। শারমিনের কথাই রাশেদা বেগম মাথা নাড়িয়ে চা বানাতে লাগলো। লামিয়া গোসল শেষ করে বের হতেই দেখলো তোয়া উঠে বসে আছে। লামিয়া চুল মুছতে মুছতে বলল, উঠে পড়েছিস? তোয়া চোখ ডলতে ডলতে বলল, ইয়েস বিগ বস। উঠে পড়েছিস, ভালো কথা। এখন দ্রুত আমার রুম থেকে বিদায় হ। তোর দাদি তোকে দেখার জন্য অপেক্ষা করছে। উফ, হে বুড়িটা আমার জীবনটা হেল করে দিল। এই তোর বয়সই বা কত যে তোর জীবন হেল করে দিয়েছে? আর এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস তুই? আমার বয়স 8। কত বড় হয়েছি জানো তুমি? আর পাকা কথা ওগুলো আবার কারো থেকে শিখতে হয় নাকি? এই দেখো আমার পেট, দেখছো না? এখান থেকে বের হয়ে এমন পাকা পাকা কথা। মাফ চাই বাপ, আর কিছু বলিস না। তুই এখন যা, তোর দাদি তোর জন্য অপেক্ষা করছে। তো আর কিছু না বলে দৌড়ে চলে গেল দাদির কাছে। লামিয়া তা দেখে রুমের দরজা লক করে আলমারি খুলতেই ঝপড় করে বেশ কিছু শপিং ব্যাগ লামিয়ার মুখে এসে পড়ল। লামিয়া বিরক্ত হয়ে তাকালো ফ্লোরের দিকে। এতগুলো ব্যাগ এখানে কেন? কে রেখেছে এখানে? ভাবতে ভাবতে ফ্লোর থেকে ব্যাগগুলো তুলে নিয়ে বিছানায় রেখে আবার আলমারির দিকে এগোতেই দেখলো একটা রঙিন চিরকুট। লামিয়া তা দেখে ঝুঁকে ফ্লোর থেকে চিরকুট তুলে নিয়ে তাতে চোখ বোলাতেই লেখা দেখে ফ্লু নাচালো। চিরকুটে লেখা ছিল, এইগুলো শুধু তোমার জন্য প্রিয়তমা। কেমন হয়েছে পরে দেখবেন, আর পারলে আমাকে হোয়াটসঅ্যাপে পিক পাঠিয়ে দেবেন। এই ড্রেসে আমার জানুকে কেমন লাগে সেটা তো আমাকেও দেখতে হবে কি নাকি? আমি আপনার পিকের অপেক্ষা করব। ইতি, আপনার স্বামী। লামিয়া ঠোঁট কামড়ে এগিয়ে গেল বিছানার দিকে। সে অবশ্য বুঝতে পেরেছে কে দিয়েছে এই গিফট, তা ভেবে হালকা হাসল লামিয়া। বিছানায় পা তুলে বসে বেশ আগ্রহ নিয়ে শপিং ব্যাগ খুলতেই থ হয়ে গেল। বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দেখল হাতের জামাটার দিকে। তারপর কিছু ভেবে দ্রুত সবগুলো শপিং ব্যাগ চেক দিতেই ভ্যাবলার মতো বসে তাকিয়ে রইল ড্রেসগুলোর দিকে। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর দ্রুত উঠে দাঁড়ালো। তারপর ভেজা চুলগুলো খোপা বেঁধে সবগুলো ড্রেস আবার ব্যাগে ভরে গায়ে শাল জড়িয়ে বেরিয়ে গেল শুভ্রা নিবাসের দিকে। দরজায় কড়া নড়তেই রাশেদ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে দৃষ্টি ফেলতেই দেখল শারমিন চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। রাশেদ তা দেখে আস্তে করে বলল, আসুন। শারমিন ধীর পায়ে এগিয়ে এসে টেবিলের উপর চায়ের কাপ রেখে কোনো কথা না বলে চলে আসতে চাইলেই রাশেদ পিছন থেকে বলে উঠল, চলে যেতে বলিনি, তাহলে চলে যাচ্ছেন কেন? রাশেদের কথায় শারমিন পা থামিয়ে পিছনে ঘুরে তাকালো। রাশেদ কোল থেকে ল্যাপটপ পাশে রেখে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শারমিনের সামনে দাঁড়িয়ে বলল, এখান থেকে কোথাও একা একা বের হবি না। কোনো কিছু প্রয়োজন হলে তোর বাবা ভাইদের বলবি, আর যদি কোনো কিছু বেশি প্রয়োজন হয় তাহলে আমাকে বলবি, আমি এনে দিব। শারমিন রাশেদের কথায় মাথা নাড়ালো। রাশেদ তা দেখে দরজার দিকে তাকালো। তারপর মাথা নিচু করে শারমিনের কপালে চুমু খেতে দ্রুত সরে দাঁড়িয়ে বলল, যা এখন। শারমিন মাথা নিচু করে লাজুক হেসে চলে গেল রুম থেকে। মিস্টার ডিটেকটিভ সাহেব, কোথায় আপনি? বেরিয়ে আসুন এক্ষুনি। বেশ চেঁচাতে চেঁচাতে বাড়িতে প্রবেশ করলো লামিয়া। তবে শুভ্রের কোনো সারা শব্দ নেই। লামিয়া তা দেখে আবারও চেঁচিয়ে বলল, মিস্টার ফ্যালকন, আমি ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন? কোথায় আপনি? তবু সারা শব্দ দিচ্ছে না শুভ্র। লামিয়া রেগে এবার বেশ চেঁচিয়ে বলল, শুভ্র ভাই, কোথায় আপনি? আমি জানি আপনি বাড়িতে আছেন, তাই বলছি বেরিয়ে আসুন এক্ষুনি। নিজের কক্ষে বসে শুভ্র ল্যাপটপে কাজ করতে করতে মুচকি হাসল। সেই ডাকের অপেক্ষায় ছিল এতক্ষণ। শুভ্র ল্যাপটপে চোখ রেখে হালকা জোরে বলে উঠল, আমি রুমে কাজ করছি, প্রয়োজন হলে আপনি উপরে আসতে পারেন। লামিয়া শুভ্রের কথা শুনে রেগে থাম থাম পা ফেলে সিঁড়ি বেয়ে উপরের রুমে গিয়ে রেগে হুঙ্কার দিয়ে বলল, আপনার শেষ আর বলতে পারল না। তার আগে থমকে গেল শুভ্রকে দেখে। এক দফা প্রেমে ক্রাশ খেল তাকে দেখে।
লামিয়া মুগ্ধ নয়নে তাকালো শুভ্রের দিকে। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, চোখে সাদা চিকন ফ্রেমের চশমা। চশমা পরলে এ ছেলেকে এত সুন্দর লাগে তা তো তার জানা ছিল না। লামিয়া অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র তা দেখে হালকা হেসে ঘাড়ে হাত বুলিয়ে বলল, চোখ দিয়ে না গিলে কাছে এসে গিলেও খেতে পারিস, আমার কোনো আপত্তি নেই কিন্তু। শুভ্রের কথাই লামিয়ার হুঁশ ফিরে থতমত মুখ করে আমতা আমতা করে বলল, খবরদার ফালতু কথা বলবেন না। ফালতু কথা আমি বলেছি? তা নয়তো কি, সব সময় ফালতু কথা বলা ছাড়া আপনার কি আর কোনো কাজ নেই নাকি? আছে তো। তাহলে ওই কাজগুলোই করুন। শুভ্র কিছু না বলে লামিয়ার হাতের শপিং ব্যাগের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, পেয়ে গিয়েছেন তাহলে গিফট। আমি জানি আপনি ধন্যবাদ দিতে এসেছেন, তবে ধন্যবাদ লাগবে না, শুধু একটু জড়িয়ে ধরলেই হবে। শুভ্রের কথা শুনে লামিয়া রেগে ব্যাগগুলো শুভ্রের দিকে ছুড়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, অসভ্য লোক, ফালতু লোক, এসব কি ড্রেস দিয়েছেন আপনি? ছি ছি ছি, লজ্জা করলো না এসব দিতে আমাকে? বুদ্ধি কি গোবর দিয়ে গুলিয়ে খেয়ে ফেলেছেন নাকি? লামিয়ার কথায় আশ্চর্য হয়ে শুভ্র বলল, এসব কি বলছিস? আমি বুঝতে পারছি না তো। আর লজ্জা কেন করবে? ও কচি খোকা তো আপনি, তাই না? তাই আপনি কিছু বুঝতে পারছেন না। দেখুন, ভালো করে ড্রেসগুলো দেখুন, আর আপনার বেশি পছন্দ হলে গায়ে দিয়ে আশিক বানায়া গানে নেচে ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিয়েন, কেমন? বলে বড় বড় পা ফেলে চলে গেল। শুভ্র লামিয়ার কথা রাগা মাথা কিছুই বুঝতে পারল না। জামাতে কোনো ভেজাল আছে নাকি ভেবেই ব্যাগ থেকে ড্রেসগুলো বের করতেই চোখ বড় বড় হয়ে গেল। মনে হচ্ছে চোখগুলো বেরিয়ে আসবে। এসব ড্রেস তো সে দেয়নি তাকে। হঠাৎ চোখ পড়ল চিরকুটের দিকে। চিরকুট হাতে নিয়ে পড়তেই শুভ্র তাতে দাঁত চেপে বলল, লাবিবের বাচ্চা, তোকে শুধু একবার পেয়ে নেই হাতের কাছে। বলেই পকেট থেকে মোবাইল বের করে লাবিবকে ফোন করতে লাগলো। গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে যে যার রুমে। শুধু ঘুম নেই ইসলামবাড়ির ডাকাত দলের। তারা কোনো যেন আজ ভীষণ বিরক্তিকর মুডে আছে। লামিয়ার রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে চারজন। কারোর মুখেই কথা নেই। কপালটা বেশ কুঁচকে রেখেছে চারজন। আজকে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে, তাই কারোর চোখখানাতে একটুকুও ঘুম নেই। না লাগছে কোনো কিছু ভালো, আর না আসছে চোখে ঘুম। হঠাৎ তাই বিরক্ত হয়ে চর শব্দ করে বলো, বালের মাথায় কিছুই ভালো লাগছে না। আমারও না। কপালটা কুচকে বলে উঠল মাহির। বলে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো রুম জুড়ে। হঠাৎ তাইবা লাফিয়ে বলো, আয় কোনো কমেডি মুভি দেখি, কি বলিস? আইডিয়াটা মন্দ না। বলে উঠল মাহির। লামিয়া হাই তুলে মাথা নাড়িয়ে বলো, ওকে। এই যা, তাই বেশ কিছু খাবার নিয়ে আয়। লামিয়ার কথায় তাই চলে গেল খাবার আনতে। লামিয়া বিছানা থেকে উঠে টেবিল থেকে ল্যাপটপ এনে বিছানায় বসলো। ততক্ষণে তাইবও খাবার নিয়ে আসতেই সবাই গোল হয়ে বসলো। সামনে ল্যাপটপ নিয়ে তাইবা একটা হিন্দি কমেডি মুভি প্লে করলো। কিছুক্ষণ মুভি দেখতে দেখতে হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ছে। তবে আস্তে ধীরে হাসছে না কেউ, রুম কাঁপিয়ে হাসছে চারজন। এদিকে হাসি শুনে ঘুম ভেঙে গেল মেরির। বেশ বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে বসে কান পেতে শুনতে লাগলো। এত রাতে কোথা থেকে এত শহরে হাসির শব্দ আসছে। ভালো করে কান পেতে শুনতেই বুঝলো লামিয়া রুম থেকে হাসির শব্দ আসছে। মিলি বেশ বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে হাঁটা ধরল লামিয়া রুমের দিকে। এদিকে গলা ফাটিয়ে হাসছে চারজন। মিলি লামিয়া রুমের দরজা হালকা ধাক্কা দিতেই খুলে গেল। তা দেখে মিলি রুমের ভেতর ঢুকতেই বিরক্ত হয়ে বলল, এত রাতে এইভাবে পাগলের মতো হাসছো কেন তোমরা? মিলির কথা শুনে চারজন হাসি বন্ধ করে চারজন দরজার দিকে তাকাতে দেখলো মিলি দাঁড়িয়ে আছে। সাথে সাথে চারজন ভ্রু উঁচিয়ে একজন আরেকজনের দিকে তাকালো, তারপর আবার মিলির দিকে তাকালো। এখন হাসি আসলে কি হাসবো না? মিলির কথার উত্তর দিল মাহির, হাসি আসলে হাসো, মানা করছে কে? তবে এত রাতে এভাবে গলা ফাটিয়ে হাসার মানে কি? এইটা কি গলা ফাটিয়ে হাসা বলে না, এটা কি মন খুলে হাসে বলে। যারা মন খুলে হাসতে পারে তারাই প্রকৃত সুখী মানুষ। তাই বলে উঠল, তোমরা প্রকৃতি সুখী মানুষ? এত রাতের বেলা গলা ফাটিয়ে অন্যের ঘুম নষ্ট করো, তোমরা প্রকৃতি সুখী মানুষ, তাই না? জি হ্যাঁ।
আমরা ভীষণ খাঁটি ভেজাল মুক্ত প্রকৃত সুখী মানুষ। মিলির কথাই তাইবা বলে উঠল। এদের কথা শুনে মিলির বেশ রাগ লাগছে, তাই তাতে দাঁত চেপে বলল, তোমরা প্রকৃতি সুখী মানুষ নও, তোমরা হচ্ছ রাবিশ, বুঝতে পেরেছ? এতক্ষণ লামিয়া বেশ শান্তভাবে সবার কথা শুনছিল, তবে মিলির কথা শুনে লামিয়া বাঁকা হেসে বলল, প্রকৃত সুখী মানুষ আপনি চিনবেন কেমন করে? আপনি তো মানুষের সুখ দেখতে পারেন না, দেখা যায়। আর দেখতে পারবেন কিভাবে? আপনার জীবনে তো কোনো সুখ নেই মনে হয়। এই মেয়ে, তোমাকে কে বলছে আমি সুখী না? আমি অবশ্যই সুখী একজন মানুষ, বুঝতে পেরেছ? বেশ রেগে বলল মিলি। মিলির কথাই লামিয়া বাঁকা হেসে নিজের ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল, বুঝলি তায়েবা, মাহির সুখ হচ্ছে পাদের মতো, নিজেরটা সহ্য হয় কিন্তু অন্যেরটা না। লামিয়ার কথা শুনে মিলি দাঁতে দাঁত চেপে লামিয়ার দিকে কটমট দৃষ্টিতে তাকালো। লামিয়া হাই তুলে অন্যদিকে তাকিয়ে আবার মিলির দিকে তাকিয়ে বলল, কোনো কাজ না থাকলে এখন আসতে পারেন আমার রুমে, আমি আবার বেশি ভালো মানুষের অ্যালাউ করি না। মিলি লামিয়ার কথা শুনে আরও রেগে চোখ দিয়ে শাসিয়ে চলে গেল। তা দেখে চারজন মুখ বাঁকিয়ে আবার বসে পড়ল মুভি দেখতে। যে যার নিজের কাজে ব্যস্ত আজ সারাদিন। ইসলামবাড়ির 4 দল গিয়েছে আজ ভার্সিটিতে। ইসলামবাড়ি আজ বেশ শান্ত, কারণ আজকে কেউ বাড়িতে নেই। কিছুদিন পরেই লামিয়াদের আবার ফাইনাল পরীক্ষা শুরু হবে। এই নিয়ে চারজনই বড় ধুম ছুটেছে। দিন গড়িয়ে রাত, সময়টা রাত প্রায় 2:30। গভীর জঙ্গল, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, চারপাশে বইছে হালকা শীতল বাতাস, আবার হালকা কুয়াশাও পড়েছে। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না। জঙ্গলের মধ্যে একটা পুরাতন গোডাউন। গোডাউনের বাহিরে 4টে বড় বড় ট্রাক দাঁড় করানো। গোডাউনের ভেতরে রয়েছে বেশ কিছু লোকজন। তারা বেশ আয়েশ করে লাল পানি গিলছে আর কথা বলছে হেসে হেসে। তাদের সামনে রয়েছে অবৈধ অস্ত্র, যেগুলো লোকগুলো একটু পর ট্রাকে উঠাবে। সেই নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে। শুনলাম ফ্যালকনের নাকি একটা ফুটফুটে ফুল আছে। বলেই মদের গ্লাসে চুমুক দিয়ে বিশ্রী হাসল লোকটা। লোকটার কথা শুনে সামনে থাকা লোকগুলো চোখ জলজল করে উঠল। মুখ দেখে মনে হচ্ছে কোনো গুপ্ত জিনিসের সন্ধান পেয়েছে তারা। তাদের কথার মাঝে হঠাৎ বিকট শব্দ হয়ে উঠল। লোকগুলো চমকে দ্রুত বসা থেকে উঠেই কোমরে গজে থাকা পিস্তল হাতে তুলে আশেপাশে চোখ বোলাতে লাগলো। উফ, তোকে কে বলেছিল পাকনামি করতে? এখন ওরা যদি আমাদের হাত ফসকে যায় তাহলে তোর কপালে আমি দুঃখ আনবো লাবিব। কথাগুলো রেগে বেশ চিবিয়ে চিবিয়ে বলল শুভ্র। লাবিব শুভ্রর কথা শুনে ঠোঁট উল্টে বলল, আমি কি করলাম রে ভাই? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল। তুই অনেক কিছু করেছিস। তারপর একটু থেমে লাবিবের কলার ধরে হাতে থাকা পিস্তল লাবিবের কপালে চেপে দাঁতে দাঁত চেপে আবারও বলল, হারামজাদা, তোর সাহস কত? তুই আমার শপিং ব্যাগে ওই নষ্ট মার্কার নাইটি ভরেছিস কেন? শুভ্রর কথা শুনে লাবিব ভ্রু কুঁচকে বলল, কি যাতা বলছিস? আমি তোর ব্যাগে নাইটি দিতে যাব কেন? আমি তো... একটু থেমে কিছু মনে পড়তেই চমকে চোখ বড় বড় করে বলল, নাইটি কি লামিয়ার কাছে গিয়েছে? শুভ্র লাবিবের কলার ছেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তুই জানিস ও আমার ওপর কি পরিমাণে রেগে আছে? ভাই বিশ্বাস কর, ওই রং বেরঙের নাইটি আমি আমার ছবির জন্য নিয়েছিলাম, কিন্তু ব্যাগ যে চেঞ্জ হয়ে যাবে কে জানতো। থাক, যেহেতু লামিয়ার কাছে চলে গিয়েছে তাই তুই ওইগুলো লামিয়াকে পরিয়ে রাখিস। নাইটিগুলো একদম ঝাক্কাস, দেখবি লামিয়াকে আর বলতে পারলো না। তার আগেই শুভ্র লাবিবের মুখে ঘষি মেরে বলল। লাবিব নাকে হাত দিয়ে চোখ মুখ খিচে নিল ব্যথায়। শুভ্র লাবিবের কলার চেপে রেগে হিস হিসিয়ে বলল, ওকে নিয়ে আর একটা কথা বললে আমি তোকে মেরে ফেলবো লবিব, তাই মুখ সামলে কথা বলবি। আর ওর আশেপাশে যদি তোকে আমি দেখি তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো। আর যদি দেখি তোর চোখ ওর উপর দৃষ্টি ফেলেছে তাহলে তোর চোখ আমি উঠিয়ে নেবো রাস্কেল। এই এই ছাড় ছাড় আমার গলা। তোর ওই কাল্লার উপর নজর দিতে আমার বয়ে গিয়েছে। ওর চেয়ে দ্বিগুণ সুন্দরী আমার ছবি। ছাড় ছাড় আমাকে। বিরক্ত হয়ে বলে উঠল লাবিব।
লাবিবের কথায় শুভ্র আরো রেগে গেল। রেগে শার্টের কলার আরো শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস কি করে হয় ওকে কালো বলার? হাউ ডেয়ার ইউ! ও কালো হোক বা সুন্দর সেটা আমি দেখব। তোকে কে বলেছে ওর গায়ের রং নিয়ে কথা বলার? লাবিব শুভ্রের দিকে তাকিয়ে বলল, ওকে ফাইন, আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। ছাড় এখন, আমরা একটা মিশনে নেমেছি, ভুলে গেছিস তুই? লাবিবের কথায় শুভ্র লাবিবের কলার ছেড়ে দিয়ে সামনে তাকালো। পাশ থেকে রাশেদ, আর্জুন, জাহিদ এবং তাদের টিমের আরো দুজন সদস্য নুরার, শাকিল এতক্ষণ বেশ বিরক্ত চোখে তাকিয়েছিল তাদের দিকে। তারা অবাক হয়নি, বরং বিরক্ত হয়েছে বেশ। এটা নতুন দেখছে না তারা। প্রতিবার বা কাজের জন্য কোথাও তারা বাহিরে গেলে এতে দুজনের কথা কাটাকাটি হবেই। যে কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু হলে তারা ঘুরিয়ে পেঁচিয়ে শেষ করবে সেই তাদের বউদের নিয়েই। তা ভেবেই তারা পাঁচজন দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ একটা গাছের আড়াল থেকে কেউ তাদের উপর গুলি চালালো। ভাগ্যক্রমে গুলিটা পাশ কাটিয়ে চলে যেতেই সাতজন ছিটকে দূরে সরে দাঁড়ালো। হাতে পিস্তল নিয়ে আশেপাশে চোখ বোলাতেই তাদের উপর গুলি চালাতে লাগলো আড়াল থেকে। শুভ্ররা গুলি থেকে বাঁচতে গাছের আড়ালে চলে গেল। আড়াল থেকেই তারা শত্রু পক্ষের মানুষদের শুট করতে লাগলো। অসাবধানতায় হঠাৎ একটা গুলি এসে শুভ্রর কাঁধে এসে লাগতেই শুভ্রর হাত থেকে পিস্তল পড়ে গেল। লাবিব শুভ্রর সাথেই ছিল। শুভ্রর হাতে গুলি লেগেছে দেখে দৌড়ে শুভ্রকে ধরতে যেতেই হঠাৎ তার মাথার পেছনে কেউ বাড়ি বসিয়ে দিতেই লাবিব মাথায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে লাবিবের দিকে। পাশে তাকাতে দেখল আহত অবস্থায় শাকিল, জাহিদ, রাশিদ, অর্জুন পড়ে আছে। হঠাৎ কি হলো কিছু বুঝে উঠতে পারছে না সে। কখনো তো তাদের সাথে এমন হয়নি, তাহলে আজকে কেন হচ্ছে? হঠাৎ করে কারোর অট্টহাসির শব্দ শুনে শুভ্র পিছনে ঘুরে তাকাতেই দেখল পাঁচজন লোক তাদের দিকেই আসছে। অন্ধকারে থাকায় মুখ দেখা যাচ্ছে না। লোকগুলো তাদের কাছে আসতেই হঠাৎ আলো জ্বলে উঠল। আলো এসে মুখে পড়তেই চোখ মুখ খিচে নিল শুভ্র। পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই লোকগুলোর মুখ দেখতে পেল। লোকগুলোর পিছনে বেশ কিছু কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। পাঁচজনের লোকগুলোর মধ্যে যে লিডার সে এগিয়ে এসে শুভ্রের মুখোমুখি দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, ওয়েলকাম ওয়েলকাম ফ্যালকন। ওহ সরি শাহরিয়ার, শুভ্র, কতদিন পর আবার দেখা হলো বলো তো? বলছিলাম না সেদিন আমারে আবার দেখা হবে, দেখছো মিলেছে তো আমার কথা। শুভ্র লোকটার কথা শুনে বাঁকা হেসে বলল, তা তো দেখতেই পাচ্ছি। তবে এই দেখা হয়তো আমাদের শেষ দেখা হবে। শুভ্রের কথা শুনে লোকটা আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর হাসি থামিয়ে বলল, এত জোর গলায় কিভাবে বলছো এই কথাটা ভাগ্নে? যাক যাক, জেগে জেগে স্বপ্ন দেখছো ভালো কথা। ছোট মানুষ স্বপ্ন দেখতেই পারো, তবে ভাগ্নে আজ পারবে না। কারণ কি জানো, আজ এই ফাঁদটা আমি পেয়েছি আর তোমার আমার ফাঁদে পা দিয়েছো। সেদিন আমাকে বাঁচিয়ে রেখে তোমরা অনেক বড় ভুল করে ফেলেছো। শুভ্র ঠোঁট কামড়ে হেসে বলল, তবে আজ আর সেই ভুল দ্বিতীয়বার করব না। বলেই কোমর থেকে আরো একটা পিস্তল বের করে সামনে থাকা লোকটিকে শুট করতেই লোকটা পা দিয়ে শুভ্রের হাতে লাথি মেরে পিস্তল ফেলে শুভ্রের গুলি লাগা হাত পা দিয়ে চেপে ধরে। শুভ্র চোখ মুখ খিচে লোকটার পাশ সরাতে গেলেই আরেক পা দিয়ে শুভ্রের অন্য হাত চেপে ধরে হেসে হেসে বলল, আমার বয়স তো অনেক হয়েছে জানিসই তো। শুনেছি তোর নাকি একটা ফুল আছে, দেখতে বেশ ভালো। আমার না ভীষণ ছুঁয়ে দেখার ইচ্ছে হয়েছে তোর ফুলকে। স্বপ্নে দেখা বাদ দে, ওকে নিয়ে আর একটা কথা উচ্চারণ করলে তোর জিভ আমি কেটে দিব। জিভ কাটার জন্য তুই আজ থাকবি না রে শুভ্র। তার আগেই তোকে আর তোর এই টিমকে আমি সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দেব। বলেই কোমর থেকে পিস্তল বের করে শুভ্রের কপালে ঠেকে বাঁকা হেসে বলে উঠল। গুড বাই ভাগ্নে। বলেই শুট করতে হঠাৎ লোকটার কাঁধে গুলি চালালো কেউ। লোকটা হাত চেপে ছিটকে দূরে সরে দাঁড়াতেই আরো একটা গুলি তার দিকে তেড়ে আসতে লোকটা সরে দাঁড়ালো। তার সাথে লোকগুলো পিস্তল হাতে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কে কোথা থেকে গুলি ছুড়ছে। হঠাৎ করে কালো পোশাক পরা লোকগুলোর মধ্যে থেকে একটা লোক চিৎকার করে উঠে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই চিৎকার শুনে পিছনে তাকাতেই দেখলো লোকটার বুকে কেউ তীর ছুঁড়েছে। তীর দেখে সবার ভ্রু কুঁচকাল। আজকালকার দিনে কেউ তীর ব্যবহার করে ভেবেই আরও একটা তীর এসে লাগলো আরেকজন লোকের। এবার লোকগুলো সবাই সাবধান হলো। আশেপাশে কড়া চোখ বোলাতে লাগলো।
জাহিদ, রাশেদ, লাবিব, শুভ্র, আরজুন, শাকিল, আনুর সবাই অবাক হলো। তাদেরকে কে বা কারা আড়াল থেকে প্রোটেক্ট করছে? তারা এখানে আসার পরে পুলিশদের জানিয়েছে তারা আসছে, তবে এখানে আসতে সময় লাগবে। আর যদিও আসে তাহলে গুলি ছুটতে পারে আড়াল থেকে, কিন্তু তীর না। তাহলে কে বা কারা তাদের বাঁচাতে চাইছে ভেবে একজন আরেকজনের দিকে তাকালো। শুভ্রের হাত থেকে রক্ত পড়ছে।